ঠিক আছে? তো সিকোয়েন্সিয়াল সার্কিটে আমরা পড়া শেষ করছিলাম। বলছিলাম যে আজকে থেকে ধরবো সিকোয়েন্সিয়াল সার্কিট জিনিসটা আসলে কি দেখেন। সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে একটা লজিক্যাল সার্কিট। তো নরমালি আমরা যদি চিন্তা করি সিকোয়েন্সিয়াল সার্কিটে আসলে কাজ যেটা হয় সেটা হচ্ছে ওর একটা মেমোরি লাগে, যে মেমোরিতে প্রিভিয়াস ইনপুট থেকে যদি কোনো আউটপুট থেকে থাকে তাহলে ওইটা আমাদের কি করতে হয়, কাজে লাগাইতে হয়। সেটা আমরা কোত্থেকে নিই? মেমোরি থেকে নিই। ঠিক আছে? তাও সিকোয়েন্সিয়াল সার্কিটে যেটা হয় সেটা হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট থাকে যেটার সাথে আরেকটা কি থাকে? মেমোরিয়াল এলিমেন্ট থাকে। ঠিক আছে? তো নরমাল শুধুমাত্র একটা সার্কিটের সাথে এটা ডিফারেন্স হচ্ছে এই মেমোরি এলিমেন্টটা। মেমোরি এলিমেন্টটা থাকার জন্য যদি আমরা বাইনারির কথা চিন্তা করি, আমরা যদি এমন কোনো যোগ দেখি, হ্যাঁ? ধরেন আমি নরমাল খুব একটা ভালো মানে একদমই নরমাল একটা এক্সাম্পল ধরি। ধরেন আপনি হচ্ছে কি করতেছেন? আপনি এখন টিভি দেখতেছেন। ঠিক আছে? সো আমরা টিভি দেখার সময় কি করি? আমরা টিভি দেখার সময় যদি ধরেন এখানে আমি হচ্ছে 13 নাম্বার চ্যানেলে আছি। ঠিক আছে? আমি হচ্ছে নেক্সট চ্যানেলে যেতে চাই 14 এ। তো আমাকে যে নেক্সট এ 14 এই যাইতে হবে। এটা আমি কিভাবে বুঝছি? কারণ আমার মেমোরির কোথাও রাখা আছে যে আমি আগে কোথায় ছিলাম? 13 এ ছিলাম। বা কারেন্ট আমি কোথায় আছি? 13 নাম্বার চ্যানেলটাতে আছি। ঠিক আছে? সো মেমোরির তো দরকার আছে। সো এই যে মেমোরি এলিমেন্টটা যেখানে থাকে এটাকে আমরা বলতেছি হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। আর একটা মেমোরি এলিমেন্ট মিলে আমাদের হয় হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। তো সিকোয়েন্সিয়াল সার্কিটের মেমোরি এলিমেন্ট হিসেবে আমরা কি কি ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে ল্যাচ আর ফ্লিপ ফ্লপ। তো এই যে স্লাইডটা আছে এই স্লাইডটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে সিকোয়েন্সিয়াল সার্কিটের যে ডায়াগ্রাম আর যে ডেফিনিশনটা আমাদের আছে এটা আমরা সবাই খুব ভালো করে বুঝে পড়ে ফেলবো। ঠিক আছে? আমি যেটা বলছি সেম জিনিসটাই, জাস্ট আপনারা একটু মেমোরাইজ করবেন আর ডায়াগ্রামটা ভালো করে আঁকা শিখবেন। বুঝে গেছে? ডায়াগ্রামটা আমরা প্রপারলি আঁকা শিখবো। আচ্ছা, তো সিকোয়েন্সিয়াল সার্কিট বুঝলাম। এখন আসি হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের মেমোরি এলিমেন্ট হিসেবে আমরা দুইটা জিনিস ইউজ করি। আমি বলছি একটা হচ্ছে আমরা ল্যাচ ইউজ করতে পারি আর একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারি। ঠিক আছে? তো ল্যাচ আর ফ্লিপ ফ্লপ, ল্যাচ হচ্ছে আমরা মানে এগুলো আমরা ডিএলডি তে পড়ে আসছি, ডিএলএসডি তে। সো তারপরও আমি হচ্ছে একবার আপনাদেরকে দেখাই। এই যে এখানে হচ্ছে আমরা ডি ল্যাচ পড়বো। তো ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে আমি আপনাদেরকে ফার্স্টে একটু বেসিক যে ডিফারেন্সটা হয় ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে ওই জিনিসটা বলি। দেখেন এখানে হচ্ছে ওই যে সিকোয়েন্সিয়াল সার্কিটের ওই ডায়াগ্রামটা দেয়া আছে, তারপর হচ্ছে মেমোরি হিসেবে আমরা ল্যাচ আর ফ্লিপ ফ্লপ ইউজ করি, এই জিনিসটা বলা আছে। তো এখন আমরা দেখবো যে ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে আসলে এই জিনিসগুলো আসলে কি। ঠিক আছে? আমরা হচ্ছে একটু যদি দেখি যে এগুলো কিভাবে কাজ করে তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আমরা একটু ভালো বুঝতে পারবো। ঠিক আছে? তো দেখেন এটা হচ্ছে ল্যাচের ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে? এটা হচ্ছে ডি ল্যাচ। ল্যাচ অনেক ধরনের হইতে পারে, এসআর ল্যাচ হইতে পারে, ডি ল্যাচ হইতে পারে। তো এটা হচ্ছে ডি ল্যাচ। আমাদের এখানে যে ডায়াগ্রামটা দেয়া আছে এটা হচ্ছে ডি ল্যাচের। এখানে একটা কি থাকে? এখানে একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে, সাথে যেটা থাকে সেটা হচ্ছে একটা এনাবল আর হচ্ছে ক্লক। ঠিক আছে? ক্লক পালস আমরা যেটা দিই এখানে হচ্ছে এই দুইটা জিনিস ইনপুট আকারে যায় আর আউটপুট থাকে হচ্ছে কিউ। ওকে, তো দেখেন এই যে এটা হচ্ছে একটা ডি ল্যাচ, কিভাবে হচ্ছে আমাদের কাজ করে এটা হচ্ছে আমরা দেখবো। তো ফার্স্টে এখানে ডি দিয়ে যেটা লেখা আছে এটা হচ্ছে ওর কি, এটা হচ্ছে ওর ইনপুটটা। ঠিক আছে? এটা হচ্ছে ইনপুট। আচ্ছা, তো আমরা দেখছি যে একটা ব্লক ডায়াগ্রাম যদি আমরা দেখি এখানে কি কি থাকে, এখানে একটা ইনপুট থাকে, এখানে একটা ক্লক পালস থাকে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের আউটপুটটা। এইটা ই যেটা লেখা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে এনাবল বাটন বা হচ্ছে এই যে ক্লক পালসটা। তো ক্লক পালস তো নর্মালি চলে, ইনপুট এটা চাইলে কি হইতে পারে? চেঞ্জ হইতে পারে, বাট ক্লক পালস তো ক্লক পালসই। হ্যাঁ, তো ইনপুট এই ক্লক পালসের উপরে আর ইনপুটের উপরে ডিপেন্ড করে আমরা আউটপুট কিভাবে পাবো এটা হচ্ছে আমাদের কনসার্ন। তো দেখেন যখন আমাদের এই ক্লক পালসটা পজিটিভে থাকবে বা ওয়ান থাকবে, ঠিক আছে? এটা ওয়ান হইতে পারে আর কি হইতে পারে? জিরো হইতে পারে। এটা ওয়ান হইতে পারে, এই যে এখানে জিরো, এখানে লো আছে, এটা জিরো, এটা ওয়ান, এটা জিরো, এটা ওয়ান, এটা হচ্ছে জিরো। তো এখন দেখেন যখন আমার এটা পালসটা ওয়ান থাকে আমি আউটপুটে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স্যাক্টলি দ্য ইনপুট আমি হচ্ছে আউটপুটে পাবো। যেখানে নিচে থেকে এখানে উপরের দিকে আসছে আমি এখানে নিচে থেকে কি করতেছি উপরের দিকে পাইলাম। আচ্ছা,
তো তারপরে যখন আমার ক্লকটা কিভাবে পালস দিচ্ছে, আমার ক্লকটা যখন 0 তে আছে, তখন আমরা কি করলাম, এই যে যেখানে আমাদের লাস্ট ইনপুটটা ছিল, ওইখান থেকে আরেকটা 1 পালস পাওয়া পর্যন্ত আমি আগের স্টেটেই থেকে যাচ্ছি। ঠিক আছে? তারপরে যখন আমি 1 পাইলাম, তখন আমি দেখব যে আমার ইনপুটটা এখন কি অবস্থায় আছে। তো দেখেন, এইখানে যে জিনিসটা আছে, আমি আউটপুটে হুবহু সেম জিনিসটাই পাইছি। ঠিক আছে? আচ্ছা। দেন আমরা দেখি যেখানে আমি আবার কি পাচ্ছি, এখানে আমি আবার পাইলাম হচ্ছে লো। লো পাওয়া মানে হচ্ছে আমাদের হাই পালস থাকা অবস্থায় বা ক্লকে 1 থাকা অবস্থায় এই ইনপুটটা যেখানে ছিল ওই ওইটাই চলবে। ঠিক আছে? যেমন এখানে লোই চলতেছে, চললো। তারপর আবার হাই হইছে, হাই হইলে কি হবে, ইনপুট যা পাচ্ছি আমরা ওই স্টেটে থাকবো। ঠিক আছে? তো এখানে ব্যাপারটা কিরকম হইলো, এখানে ব্যাপারটা হইলো যে এই জিনিসটা কিন্তু আপনাদের পরীক্ষায় দেয়া যায়। ইনপুট আর যদি ক্লক পালস চেঞ্জ করে আমি যদি বলি ডি ল্যাচের জন্য আমাদের রেসপন্স কেমন হবে, তাহলে আপনাকে কি করতে হইতে পারে, ইনপুট আর ক্লক পালসের উপর ডিপেন্ড করে আউটপুটটা আঁকাইতে হইতে পারে। সো এটা বুঝছি সবাই। ওকে, ধরে নিচ্ছি আমরা বুঝতে পারছি। আচ্ছা, আর কিউ বারটা হবে হচ্ছে এর উল্টাটা। ঠিক আছে? এই যে দেখেন, এখানে নিচে ছিল, এখানে হাই ভোল্টেজ, এখানে উপরে উঠছে, নিচের দিকে উঠছে, সেম জিনিসটা। আচ্ছা, তো এটা আমরা দেখলাম হচ্ছে হাউ ল্যাচ ওয়ার্কস। ঠিক আছে? ল্যাচ কিভাবে কাজ করে এটা আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে। ঠিক আছে? ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে দেখেন। ফ্লিপ ফ্লপটাকে যদি আমরা দেখি, তাহলে আচ্ছা, এখানে কিন্তু আরো কিছু ইনফরমেশন আছে। ল্যাচ হচ্ছে রেসপন্স টু দ্য ইনপুট লেভেল চেঞ্জ ইমিডিয়েটলি। ঠিক আছে? ল্যাচ কি করে, আমাদের যে ইনপুটের সাথে আউটপুটের চেঞ্জটাও ইমিডিয়েটলি করে ফেলে। হ্যাঁ, তারপর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে দেখেন, ল্যাচ ইজ অ্যাসিঙ্ক্রোনাস টাইপ অফ মেমোরি এলিমেন্ট। লেভেল ট্রিগার্ড মেমোরি এলিমেন্ট বলা হয় হচ্ছে ল্যাচকে। এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ল্যাচ হচ্ছে লেভেল ট্রিগার্ড মেমোরি এলিমেন্ট। কেন বলছি, কারণ আমাদের যদি এখানে দেখেন এটা কিভাবে কিভাবে কাজ করতেছে, যখন হাই লেভেলে থাকতেছে ভোল্টেজ গুলো তখন কাজ করে, এই জন্য একে বলা হয় মেমোরি, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে লেভেল ট্রিগার্ড। ঠিক আছে? ফ্লিপ ফ্লপকে বলা হয় হচ্ছে এজ ট্রিগার্ড মেমোরি এলিমেন্ট। ঠিক আছে? কেন বলা হয় ফ্লিপ ফ্লপকে এজ ট্রিগার্ড মেমোরি এলিমেন্ট, কারণ দেখেন এই যে আমাদের ক্লক সিগন্যাল গুলো আছে, ঠিক আছে, আমাদের এই ক্লক সিগন্যাল গুলো মাঝে মধ্যে উপরের দিকে যায়, এটাকে বলি আমরা রাইজিং এজ। ঠিক আছে? আচ্ছা, আর মাঝে মধ্যে এই ক্লক সিগন্যাল গুলো নিচের দিকে নামে, তখন আমরা এটাকে বলি হচ্ছে ফলিং এজ। তো ফ্লিপ ফ্লপকে আমরা পজিটিভ এজ ট্রিগার্ড অথবা নেগেটিভ এজ ট্রিগার্ড এই দুই ভাবে কাজ করতে পারে। ঠিক আছে? ফ্লিপ ফ্লপ দুই ভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে রাইজিং এজের সময় যদি কাজ করে, এটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ এজ ট্রিগার্ড। আর যদি ফলিং এজের সময় কাজ করে, তখন আমরা এটাকে বলবো নেগেটিভ এজ ট্রিগার্ড। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা হচ্ছে দুইটা এক্সাম্পল দেখবো, একটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার্ডের জন্য আর একটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ডের জন্য। ওকে, এখানে দেখেন আমাদের কাছে পজিটিভ এজ ট্রিগার্ডের জন্য এই রেইজিং এজটা দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের ক্লক। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনপুট। তো ক্লকের উপর ডিপেন্ড করবে হচ্ছে আমাদের কিভাবে কাজ করতেছে। তো এটা যেহেতু রাইজিং এজ, তার মানে কি, আমি শুধুমাত্র কখন কখন চেঞ্জ করব বলেন, আমি শুধুমাত্র চেঞ্জ করব হচ্ছে এই যে এই জায়গাগুলোতে, যখন এই সিগন্যালগুলো উপরের দিকে উঠতেছে। ঠিক আছে? সো আমাদের সিগন্যালগুলোর চেঞ্জ হবে হচ্ছে শুধুমাত্র এই জায়গাটাতে, উপরের দিকে যখন উঠতেছে। তো দেখেন উপরের দিকে যখন উঠতেছে, এইখানে আমাদের ইনপুট কি আছে, নিচের দিকে আছে। সো আমি আউটপুটে নিচে পাবো। ঠিক আছে? নেক্সট রাইজিং এজ পর্যন্ত আমি এই লেভেলেই থাকবো। ঠিক আছে? সো নেক্সট রাইজিং এজ আছে হচ্ছে এই পর্যন্ত, তো আমি এই পর্যন্ত পুরোটাই কোথায় রাখলাম, নিচে রাখলাম। ওকে, তারপরে এখানে যখন আমি আরেকটা রাইজিং এজ পাইছি, তখন আমাদের ইনপুটের সিগন্যালটা কি ওয়ানে আসছে না? তো আমার এখন সিগন্যালটা চেঞ্জ হয়ে কোথায় চলে যাবে, ওয়ানে চলে যাবে। কতক্ষণ পর্যন্ত ওয়ানে থাকবে, নেক্সট রাইজিং এজ পর্যন্ত আমি ওয়ানে থাকবো। তারপরে গিয়ে দেখবো যে আমার চেঞ্জ করতে হবে নাকি হবে না। তো দেখেন, নেক্সট রাইজিং এজ পর্যন্ত আমি হাইতে গেছি অ্যান্ড গিয়ে দেখি যে এইখানে সিগন্যালটা চেঞ্জ হয়ে লোতে চলে গেছে। ঠিক আছে? তখন আমি কি করলাম, আমার সিগন্যালটা আবার নিচের দিকে নেমে যাবে। এখন নিচে কতক্ষণ থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমি হচ্ছে আরেকটা রাইজিং এজ পাচ্ছি। রাইজিং এজ পাইছি,
এসে এই পর্যন্ত আমি কিন্তু আগেরটাই ক্যারি করছি। করার পর আমি দেখলাম যে না, এখানে আসলে আমাদের সিগন্যালের কি হয়নি, কোনো চেঞ্জ হয়নি, আমি স্টিল 0 তে আছি। সো আমি আবার কি করব, এই পর্যন্ত আমি আবার 0 তে থাকবো। তারপরে যখন আরেকটা রাইজিং এজ পাবো, এসে দেখবো যে আমার ইনপুটের কি অবস্থা। এখন দেখতেছি আমাদের ইনপুট কি হয়েছে, হাই হয়েছে। সো আমি কি করব, এইভাবে হাই করব। তো এইটা গেল হচ্ছে আমাদের আউটপুট। আচ্ছা, তো এটা আমরা কার জন্য দেখলাম, এটা দেখলাম হচ্ছে আমরা রাইজিং এজের জন্য। ঠিক আছে, ওকে। এখন আমাকে বলেন, এটা কি বুঝছি সবাই? জি ম্যাম। ওকে, ঠিক আছে। তো এখন আমরা দেখব হচ্ছে, আমরা যদি দেখি যে হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, নেগেটিভ এজ ট্রিগার কিভাবে কাজ করবে, নেগেটিভ এজ ট্রিগার কাজ করবে হচ্ছে যখন আমাদের সিগন্যালটা নিচের দিকে নামবে, তখন আমরা কি করব, চেঞ্জটা করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা যদি নেগেটিভ এজ ট্রিগার দেখি, এখানে লেখা কেন ডি ল্যাচ, এটা ডি ফ্লিপ ফ্লপ হবে। ওকে, তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ক্লকটা হচ্ছে এই যে নিচেরটা, যেটা হচ্ছে এনাবেল লেখা আছে, বা এনাবেল বা সিএল কে লেখা থাকলে ওটা হচ্ছে আমাদের ক্লক, ওই অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হবে। ডি লেখা যেটা, যেহেতু আমাদের ল্যাচটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, সো আমাদের ইনপুট হবে হচ্ছে ডি। সো এখানে চেঞ্জ হবে হচ্ছে এই জায়গাটায় চেঞ্জ হবে, এই জায়গাটায় চেঞ্জ হবে। আচ্ছা সরি, এখানে না। আচ্ছা, আমাদের চেঞ্জ হবে কোথায়, আমাদের চেঞ্জ হবে হচ্ছে ক্লকের যেটা, যে পোর্শনটা হচ্ছে নিচের দিকে নামতেছে, ওখানে চেঞ্জ হবে। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে চেঞ্জ হবে, তারপরে এটা তো উঠতেছে, তারপরে এখানে নামতেছে, এখানে চেঞ্জ হবে, এটা উঠতেছে, এখানে নামতেছে, এখানে চেঞ্জ হবে। তো আমি সোফার হচ্ছে নিচেই থাকবো। ঠিক আছে, সিগন্যালটা নিচ পর্যন্ত থাকবে। যখন আমি এখানে আসলাম, নামতেছে, তখন আমি দেখবো যে আমাদের ইনপুটের অবস্থা কি। আমাদের ইনপুটের অবস্থা হচ্ছে এটা 1 এ আছে। ঠিক আছে, সো আমি কি করব, 1 এ যাব। কোন পর্যন্ত যাব, এই পর্যন্ত। আরেকটা নিচের দিকে নামতেছে পালস। ঠিক আছে, ওই পর্যন্ত আমরা কি করব, সেম যে অবস্থায় আছে মেমোরিতে, সেই অবস্থায় যাব। তারপরে যখন আমি এই যে এই পজিশনটা পাইলাম, তখন আমি কি করব, দেখবো যে কি অবস্থায় আছে। দেখেন এখন সে কি হয়েছে, নিচের দিকে নেমে গেছে। সো আমি নেক্সট এই পালসটা পর্যন্ত নিচের দিকে নামতে থাকবো। যখন নেক্সট পালস পাইছি, তখনও আমরা দেখতেছি যে স্টিল আমার সিগন্যালে কি আছে, 0 আছে। যদিও মধ্যে একবার চেঞ্জ হয়েছে, বাট এটা তো আমার কনসার্ন না। ঠিক আছে, সো আমি এখনো কি আছি, আমাদের আউটপুটে আমরা এখনো 0 তে আছি। সো এই হচ্ছে সব সিগন্যালগুলা। তো এখন আমাদের আসলে বোঝার কথা যে ল্যাচ আর ফ্লিপ ফ্লপ গুলো আসলে ক্লক পালসের উপর ভিত্তি করে কিভাবে কাজ করে, তাই না? আমার আমার মানে ধারণা যে বোঝা গেছে, কারণ এখানে কঠিন কিছু ছিল না। তো এটা গেল হচ্ছে ল্যাচ আর ফ্লিপ ফ্লপের বেসিক আইডিয়া। তো এখন যদি আমরা একটুখানি স্লাইডে দেখি যে স্লাইড কি বলে, তো এক্ষেত্রে দেখেন এখানে ওই যে সেম কথাটা বলা আছে, যে এখন আমরা ফার্স্টে হচ্ছে ল্যাচের আর্কিটেকচারটা দেখবো, যে ল্যাচ কিভাবে বানাইতে হয়। আচ্ছা, এখানে এই যে দুইটা ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা ডায়াগ্রাম হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা হচ্ছে আপনাদের যেটা বলতেছিলাম, যে এই দুইটা ডায়াগ্রাম হচ্ছে আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। যেমন এটা হচ্ছে একটা মার্কস দিয়ে তৈরি করা, জাস্ট মার্কসের মানে ব্লক ডায়াগ্রাম যেটা, সেটা দিয়ে ডিলাসটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি, এটা দেয়া আছে। বাট পাশের যে ডায়াগ্রামটা, এটা হচ্ছে ট্রান্সমিশন গেট দিয়ে ডিলাস ডিজাইন করা। ঠিক আছে, সো আমাদের এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। ট্রান্সমিশন গেট দিয়ে যখন ল্যাচটা ডিজাইন করছি, তখন দেখেন এখানে কিন্তু আবার ক্লকের যে পজিশন আছে, এই পজিশন দুইটা কিন্তু উল্টানো। ঠিক আছে, সেম কিন্তু না। তো এইটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা কাজ কিভাবে করে দেখেন, যখন আমি ক্লকে কত দিচ্ছি, 1 দিচ্ছি। ঠিক আছে, ক্লকে যখন আমি পালস হিসেবে 1 দিব, তখন কি হবে দেখেন, এখানে আমার এন মোস্টে কত পাচ্ছে, 1, পি মোস্টে কত পাচ্ছে, 0। তো আমাদের এখানে আবার দেখেন পি মোস্ট পাবে কি, 1, আর এখানে এন মোস্ট পাবে হচ্ছে 0। তার মানে আমাদের এই যে ট্রান্সমিশন গেটটা আছে, ও হচ্ছে কানেক্টেড থাকবে, বাট এই ট্রান্সমিশন গেটটা কি থাকবে, ডিসকানেক্টেড অবস্থায় থাকবে। বোঝা গেছে? এই যে দেখেন
এইখানে আমাদের যে ট্রান্সমিশন গেটটা এইটাই হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, প্রথমটা। আর নিচে যেটা আছে এটা থাকবে হচ্ছে ডিসকানেক্টেড অবস্থায়। তো আমরা ডিতে যা দিব এটা হচ্ছে আমরা কিউতে পাবো, কিউবারে পাবো, বাট সেটা কি আমি আবার এখানে পাবো? পাবো না, কারণ এটা ডিসকানেক্টেড অবস্থায় আছে। বুঝা গেছে? তো এটা গেল একটা। এরপরে কি হইতে পারে, আমরা যদি কি দেই, দিতে হচ্ছে আমরা যদি ক্লক এখন 0 দিই, ঠিক আছে, ক্লকে যদি আমরা 0 দিই তাহলে দেখেন এখানে nMOS পাচ্ছে হচ্ছে 0 আর PMOS পাচ্ছে হচ্ছে 1। nMOS 0 আর PMOS 1 পাইলে ওই সার্কিট কি থাকে না, কানেক্টেড অবস্থায় থাকে না, ওটা ডিসকানেক্ট হয়ে যায়। তো এই যে ডিসকানেক্ট হয়ে গেছে, তো এখন এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যেও কিন্তু কি আছে, ওই যে আগের মেমোরিতে যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে কি করতে পারবে, রান করতে পারবে। বোঝা গেছে? সো তখন হচ্ছে কিউবারটাকে নিয়ে আমি আবার কিউতে কি করব, এখানে যেহেতু কিউবার আছে এটা যখন আমি আরেকবার নট গেটের মধ্যে দিয়ে পাস করব তখন আমি আবার কিউকে পাবো, দেন ওই যে মেমোরি থেকে আবার এই এলিমেন্টগুলো এখানে কি করতে পারবে, এক্সিকিউট করতে পারবে। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে ট্রান্সমিশন গেট দিয়ে কিভাবে ল্যাচ ডিজাইন করতে হয়, আর ডি ল্যাচের অপারেশনটা হচ্ছে এই জায়গাটায় বলা আছে। হ্যাঁ, সো আপনাদের যদি ডি ল্যাচের অপারেশন আসে আপনাকে কিন্তু দুইটা ডায়াগ্রামই ড্র করতে হবে। ওকে, এখন দেখেন ডি ল্যাচের অপারেশন এখানে বোঝানো হয়েছে। সো ডি ল্যাচের অপারেশনটা একটু আগে আমি আপনাদেরকে যে বুঝাইছি ওই সেম জিনিসটা, ঠিক আছে। ডি ল্যাচ কখন কাজ করে, ডি ল্যাচ কাজ করে হচ্ছে যে যখন কি থাকবে, এটা হাই অবস্থায় থাকবে, তখন হচ্ছে আমাদের কি হবে, ক্লকটা যখন হাই অবস্থায় আসবে তখন আমাদের ইনপুট, ওকে, সো তখন আমাদের হয়েছে, তখন হচ্ছে আমাদের কি হবে, ইনপুটটা যে বিহেভ করবে আমাদের আউটপুটে আমরা সেম বিহেভটা পাবো। এই যে দেখেন এইটুকু পালস হচ্ছে আমাদের 1-এ আছে, সো এইখান থেকে এই পর্যন্ত এক্স্যাক্টলি ডিতে আমি যা দিছি কিউতে আমি সেটাই পাইছি। ঠিক আছে, সো ডি ল্যাচের অপারেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ডি ল্যাচের সাথে হচ্ছে আমাদের কোন স্লাইড শেষ হইলো, আমাদের 3 নাম্বার স্লাইডটা শেষ হইলো। এখন আমরা দেখবো হচ্ছে পরবর্তী স্লাইড কি বলে। ওকে, তো এখন আমরা চলে আসছি হচ্ছে লেকচার 4 আর 5। আচ্ছা, তার আগে একটা কথা, সেটা হচ্ছে আমাদের যে সিটিটা হইলো না, ঠিক আছে, এটা আমরা কিন্তু আগামী রবিবারে নিব। বুঝে মানে গেছে? 15 তারিখ ম্যাম? হ্যাঁ, 15 তারিখ থেকে আমাদের ভার্সিটি না? বাঁধনের কি হয়েছে, সিটি নিব না নাকি? ম্যাম ও ভোট দিতে গেছে তো আজকে অনেক ঝুলে গেছে। আচ্ছা, ম্যাম সিলেবাস তো সেমই থাকবে নাকি এক্সট্রা অ্যাড হবে যেহেতু পড়াই ফেলছেন? না, সিলেবাস সেমই থাকবে। জি ম্যাম, সেমই রাখেন। হ্যাঁ, তাহলে সেমই, সমস্যা নেই। অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, সো বুঝতে পারছি তো, তাই না? এখন পিছায় আর দিলে আপনারা মিড আর সিটি একসাথে দিবেন নাকি? আচ্ছা, ঠিক আছে, আসি। তাহলে আমাদের এখনো আরেকটা সিটি নিতে হবে তো মিডের আগে। তো 1টা হচ্ছে আমরা রবিবারে রাখি, এর মধ্যে যদি আর কোনো ঝামেলা না হয়, আশা করি ঝামেলা হবে না, তো সেক্ষেত্রে আমাদের রবিবারে সিটি ফিক্সড। ওকে, এখন আসি হচ্ছে সোফার আমরা কি পড়লাম, সোফার আমরা পড়ছি হচ্ছে ডি ল্যাচ কিভাবে কাজ করে, বা ট্রান্সমিশন গেট দিয়ে ডি ল্যাচ কিভাবে ড্র করতে হয়, আর ওইটা যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে কিভাবে আনসার করব। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো ডি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ আর ল্যাচের মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স কি আপনারা ধরতে পারছিলেন? আমি যখন একটু আগে আপনাদেরকে আউটপুটের ডায়াগ্রাম গুলো দিয়ে বুঝাচ্ছিলাম, কেউ কি বলতে পারবে কি মানে ডিফারেন্স ছিল? কেউ কি পড়ছে না? আচ্ছা, ঠিক আছে, আপনাদের না জ্বালাই কেউ ক্লাসে নাই মনে হচ্ছে। ঠিক আছে, দেখেন ডি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপ জিনিসটা কি, ডি ফ্লিপ ফ্লপের ভেতরে আমাদের দেখেন একটু আগে যে আমরা ল্যাচ পরে আসছি, এখানে দেখেন এই যে দুইটা ল্যাচ আছে। ঠিক আছে, সো এখানে একটা ল্যাচ আর এখানে একটা ল্যাচ। তো এই দুইটা ল্যাচের আবার নাম আছে, একটাকে বলা হয় মাস্টার আর একটাকে বলা হয় হচ্ছে স্লেভ। ঠিক আছে, তো এখানে তাইলে দুইটা ল্যাচ দিয়ে আমাদের হচ্ছে একটা ডি ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়। তো দুইটা যে ল্যাচ আমাদের আছে দুইটাই হচ্ছে ট্রান্সমিশন গেট দিয়ে ডিজাইন করা। তো এইটা আঁকানোর সময় আপনাদের ভুল কোথায় হইতে পারে, এটা আঁকানোর সময় আপনাদের ভুল হইতে পারে, আপনাদের মনে হইতে পারে যে দুইটার ক্লক পালস সেম,
বাট দুইটার ক্লক পালস সেম না। এখানে দেখেন এনমস এর মধ্যে দিয়ে রাখছে হচ্ছে ক্লক বার, আর এখানে এনমস এর মধ্যে দিয়ে রাখছে হচ্ছে শুধুমাত্র ক্লক। স্লাইডে ভুল নাই, স্লাইডে ঠিক আছে। আপনি খাতায় আঁকার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল করে দিবেন, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। অনেকগুলো ক্লক পালস এখানে দেয়া, সো উল্টাপাল্টা হয়ে যাওয়াটা হচ্ছে স্বাভাবিক, ঠিক আছে? সো আমরা কি করব, আমরা এখানে দেখলাম যে দুইটা লেভেল সেন্সিটিভ ল্যাচ নিয়ে আমাদের হচ্ছে একটা ডি ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়। তো ডি ফ্লিপ ফ্লপের ভিতরে যে দুইটা ল্যাচ আছে, একটাকে বলা হয় স্লেভ ল্যাচ আর একটাকে বলা হয় হচ্ছে মাস্টার ল্যাচ। শুরুতে যেটা আছে এটাকে বলা হয় মাস্টার ল্যাচ, আর এখানে যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে স্লেভ ল্যাচ। ওকে, তো এখন দেখেন এটা কিভাবে কাজ করে। এটাতে যখন আমরা ক্লক পালস হচ্ছে লো দিব, ক্লকে আমরা যখন লো দিব তখন কি হবে, এইখানে ক্লকে লো পাওয়া মানে হচ্ছে এন মসটা কি 1 পাইছে না? আমাকে একটু বলেন তো। এন মসটা 1 পাইছে, কারণ জিরোর অপোজিট হয় হচ্ছে 1। আর পি মসটা কি পাইছে? পি মসটা পাইছে হচ্ছে 0। তার মানে আমাদের এই লেসটা কি আছে, অ্যাক্টিভ অবস্থায় আছে, বা ও হচ্ছে এখন কি করবে, কানেক্টেড আছে, সিগন্যাল পার করবে। তার মানে ও আছে উল্টা অবস্থায়, ঠিক আছে? সেম, এইটা আর এটা সেম। তার মানে আমরা যদি একটু দেখি যে শুধুমাত্র এই যে লেসটা আর এই লেসটা, এদের দুইজনের ক্লক পালস সেম, এরা কানেক্টেড অবস্থায় আছে, আর এটা ডিসকানেক্টেড অবস্থায় আছে। বাট যে অবস্থা আমাদের এই ফ্লিপ ফ্লপে, সেটা দেখে আমি বুঝতে পারি ও অ্যাক্টিভ থাকুক না থাকুক কিছু যায় আসে না, কারণ ও ডিসকানেক্টেড অবস্থায় আছে। সো এই লেসটা আসলে কি পাবে না, এখান থেকে কোনো আউটপুট পাবেই না। বুঝে গেছে? সো এখানে জাস্ট হচ্ছে এইটা কাজ করতেছে, এখানে আমি শুধু একটা নট গেটের মধ্য দিয়ে ডি এর ইনপুটটাকে পাবো, ঠিক আছে? ওকে, তো এটা বোঝা গেল। তো যখন হচ্ছে আমি ক্লকে কি দিচ্ছিলাম, 0 দিচ্ছিলাম। তো এখন সেম জিনিসটাই আমি ক্লকে এখন কত দিব, 1 দিব। ক্লকে যখন আমি 1 দিব তখন দেখেন দুইটা জায়গা, এটা তো ডিসকানেক্টেড অবস্থায় আছে, তারপরে এটাতে কি হবে, এটাতে হবে হচ্ছে ওই যে আমি আগের মেমোরিতে যে আমার ইনফরমেশন গুলো ছিল সেটা হচ্ছে এই নট গেটের মধ্যে দিয়ে পাস হবে, ঠিক আছে? আর এই নট গেটের মধ্যে দিয়ে পাস হবে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমাদের কি করতে পারবে, ইনপুট গুলো যাইতে পারবে, বাট এই গেটটাও আর কি করতে পারবে না, পাস করতে পারবে না, বাট এটা ডিসকানেক্টেড অবস্থায় আছে। বুঝাইতে পারছি? সো তার মানে একটু আগে যদি আপনারা শুনে থাকেন যে ডি ল্যাচের কাজকর্ম বোঝানোর জন্য যদি আপনাকে দুইটা ফিগার ড্র করতে হয়, তার মানে ডি ফ্লিপ ফ্লপের কাজকর্ম বা এগুলো তো আমি বুঝাই বলে গেছি, বাট আপনাকে তো মানে অর্গানাইজড ওয়েতে লিখতে হবে, ঠিক আছে? আমার বলা কথাগুলো এখানে লেখা আছে। সো আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে বুঝে, এই যে ডায়াগ্রাম গুলো আছে এগুলো একটু ভালো করে আঁকানো শিখতে হবে, ঠিক আছে? ওকে, এখন আসি হচ্ছে এই যে দেখেন আমরা দুইটা জিনিস বলছিলাম, ডি ফ্লিপ ফ্লপে হচ্ছে যে পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ, এটা তো বলছি। তারপরে হচ্ছে যে এই ডায়াগ্রাম গুলো কিভাবে কাজ করে এটাও বুঝাইতে পারছি। অনলি রাইজিং সাইড গুলোতে কি হবে, আমাদের ইনপুট অনুযায়ী আউটপুটে চেঞ্জেস আসবে। এই যে এটা রাইজিং সাইড, ইনপুটেও কি পাইছে, ইনপুটে ও পাইছে হচ্ছে হাই ভোল্টেজ, ঠিক আছে? ইনপুটে হাই ভোল্টেজ পাওয়ার কারণে ও কি করবে, এখন এটাকে হাই বানাই দিবে। এই যে হাই ভোল্টেজ হইলো, এটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত ও কিনা মানে আরেকটা পালস না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই হাই ভোল্টেজেই থাকবে। তারপর যখন আরেকটা রাইজিং পালস পাবে, তখন যদি ও দেখে যে আমাদের ইনপুটটা হচ্ছে এখন 0 ভোল্টে আছে, তখন সে কি করবে, 0 ভোল্টে চলে যাবে, ঠিক আছে? এইভাবে আমাদের সিগন্যাল গুলো কি হবে, চেঞ্জ হইতে থাকবে। সো এটা গেল হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। আর শুধুমাত্র স্লাইডে একটাই দেখানো আছে, সেটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার। আমাদের যদি নেগেটিভ এজ ট্রিগার থাকে তাহলে এটার উল্টা হবে। পারবো তো আমরা, তাই তো? আশা ইয়েস করি ম্যাম। পারা যাবে। ওকে, ঠিক আছে। এখন দেখেন তারপরে আসি হচ্ছে রেস কন্ডিশনে, ঠিক আছে? রেস কন্ডিশন এই জিনিসটা আসলে কি, রেস কন্ডিশন জিনিসটা হচ্ছে যে এটা একটা ঝামেলা, ঠিক আছে? এটা হচ্ছে একটা রেজাল্ট অফ পুর ডিজাইন ফর ল্যাচ আর ফ্লিপ ফ্লপ। ল্যাচ আর ফ্লিপ ফ্লপে যদি কোনো পুর ডিজাইন থেকে থাকে, সেইখানে যে একটা ক্রিটিক্যাল কন্ডিশন রেস হইতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে রেস কন্ডিশন। তো আপনাদের অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই কন্ডিশনটা কখন অকার হয়, যখন which the data and the clock are changing at the same time. The result depends on which one wins, ঠিক আছে? ফার্স্টে আমরা এইটা বুঝি যে এটা আসলে কখন অকার হয়, যখন আমাদের ডেটা আর ক্লক পালস একই সাথে চেঞ্জ হয়। বুঝাইতে পারছি? তখন একটা ঝামেলা হয়। এটা যেমন ধরেন আমি যদি চিন্তা করি যে এখানে হচ্ছে আমার কি আছে, এটা হচ্ছে আমি একটা ইনপুট আঁকি, একটু সময় দেন আমাকে।
ওকে, সো ধরেন এটা হচ্ছে আমার একটা ইনপুট পালস, ঠিক আছে? এটার ভিতরে আমি হচ্ছে ইনপুট গুলো রাখতেছি, আর এটা হচ্ছে আমাদের ক্লক, ঠিক আছে? ক্লক যেভাবেই যাচ্ছে কেন যাক, তো দেখেন এই যে এই জায়গাটা আমার কি হইলো, এই ক্লকটা উপর থেকে নিচের দিকে নামতেছে, ঠিক আছে? এই যে ইনপুটটা উপর থেকে নিচের দিকে নামতেছে, আর ক্লকটা আমাকে নিচ থেকে উপরের দিকে চেঞ্জ হচ্ছে। আমাদের তো এখন কে কোন দিকে নামতেছে বা কোন দিকে উঠতেছে এটা কনসার্ন না, কনসার্ন হচ্ছে যে দুইটা কি সেম সাথে চেঞ্জ হচ্ছে কিনা, একই সাথে চেঞ্জ হচ্ছে কিনা। যদি একই সাথে দুইটা চেঞ্জ হয়ে থাকে, এই যে কন্ডিশনটা অ্যারাইজ হলো, এটাকে আমরা বলি হচ্ছে রেস কন্ডিশন। বুঝা গেছে? এটাকে আমরা কি বলবো? রেস কন্ডিশন। তো এই রেস কন্ডিশনটা আসলে হইতে পারে, ঠিক আছে? তো এইটা হইলে আসলে রেজাল্টে আমরা যেটা পাবো সেটা পাবো হচ্ছে যে একটু আগে চেঞ্জ হবে ওই অনুযায়ী হচ্ছে আমাদের আউটপুটটা আমরা পাবো, ঠিক আছে? ব্যাক টু ব্যাক ফ্লপ ক্যান ম্যালফাংশন ফ্লপ ক্লক স্কিউ, মানে এইটার উপরে ডিপেন্ড করে আমাদের আউটপুটটা কি হইতে পারে, কিছুটা চেঞ্জ হইতে পারে। বোঝা গেছে? এটার উপরে ভিত্তি করে আমাদের আউটপুটটা চেঞ্জ হইতে পারে। যদি ক্লক পালস আগে চেঞ্জ হয় তাহলে আমি পুরোনো ইনপুটে আউটপুট পাবো, আর ক্লক পালস যদি পরে চেঞ্জ হয় তাহলে আমি নতুন ইনপুটে আউটপুটটা পাবো। এই হচ্ছে ব্যাপার। আপনারা কি ধরতে পারছেন আমি কি বলছি? এই জন্য এটার সলিউশন হিসেবে আমরা নিয়ে আসলাম নন ওভারল্যাপিং ক্লকস, ঠিক আছে? এই জন্য এটার সলিউশন হিসেবে আমরা কি নিয়ে আসলাম, যে আমরা এমন ক্লক নিয়ে আসবো যেটা কি করবে না, ওভারল্যাপ করবে না একটা আরেকটার সাথে। তাইলে এটার আমরা কিভাবে একটা সলিউশন পাবো? যেমন দেখেন এইখানে একটু আগে আমরা যেটা দেখতেছিলাম যে এই ক্লকটা আর এই জায়গাটায়, সরি, এই ট্রান্সমিশন গেট আর এই ট্রান্সমিশন গেটটা সেম ইয়ে পাচ্ছিল, পালস পাচ্ছিল, আর এই ট্রান্সমিশন গেট আর এই ট্রান্সমিশন গেটে সেম পালস ছিল, ঠিক আছে? সো এখন দেখেন এই যে ক্লক পালস গুলো কি করে দিছি, আমরা চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে দিলেই আমাদের এই যে ওভারল্যাপ গুলার যে বা রেস কন্ডিশনের যে ঝামেলাটা থাকে এটা কি করা যায়, আমরা ওভারকাম করতে পারি। সো এই ছিল হচ্ছে আজকের পড়াশোনা, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা কি সবাই বুঝছি? ম্যাম আরেকবার ভালো করে দেখলে বুঝতে পারবো সবকিছু। ওকে, মাজহারুল ইসলাম, ঠিক আছে, সৌরভ আর কি। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এই জিনিসগুলো ভালো করে দেখেন। আমি যত সহজে বুঝাই গেছি আপনাদের জন্য কিন্তু টপিক অনেকগুলো হয়েছে, বোঝা গেছে? আমাদের কিন্তু অনেক পড়া জমে গেছে। একটু খেয়াল করে দেখেন, প্রত্যেক স্লাইডে এমন কিছু না কিছু ছিল যেগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি বলছি। সো আপনাদের কিন্তু পড়া অনেক জমে গেছে, এগুলো পড়তে থাকেন। আর আমাদের নেক্সট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফেব্রিকেশন প্রসেস। এটা একটু সময় নিয়ে বুঝাইতে হবে, ঠিক আছে? এটা আমরা ইনশাল্লাহ ম্যাম মিড পর্যন্ত কি এই যে এই স্লাইড পর্যন্ত সিলেবাস নাকি আরো আছে? মিড পর্যন্ত জি ম্যাম। আমি হচ্ছে ব্রাইট স্যারের সাথে কথাবার্তা বলতেছি, সম্ভবত এই পর্যন্তই থাকবে। জি ম্যাম, কারণ নাইলে পড়া অনেক, এখানে আরো যদি বাড়ে তাহলে একটু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওইটা তো সময়ের সাথে দেখা যাবে। তো এটা আপনারা হচ্ছে উম, এই পর্যন্ত দেখতে থাকেন, সিটির প্রিপারেশন নেন, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট একটা দিয়ে দিব, ওইটা সিটির পরে আমি ডেডলাইন দিব, অসুবিধা নাই, ওইটা ওর পরে সাবমিট করে দিয়েন। আর বাকি আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। ওকে ম্যাম। ম্যাম একটু আমাদের সিটির ডেটটা পিছাই দেন না, মানে আমরা বাসায় মানে ঢাকায় ফিরতে আবার যদি কোনো সমস্যা হয় ম্যাম, দেশের পরিস্থিতি যদি খারাপ হয়। আপনারা তাহলে একটু সিআরদের সাথে কথা বলেন, ঠিক আছে? একজন দুইজনের অপিনিয়নে আমরা হচ্ছে এই ডিসিশন না নিই, সবাই মিলে ডিসিশন নেওয়া হোক। ম্যাম সব সিআর তো এটাই বলতেছে। আচ্ছা ঠিক আছে, সিআরদের সাথে আমি কথা বলে নিব, ঠিক আছে বাঁধন? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।